অমর ২১ বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও সেই ধারার ব্যতিক্রম হবে না। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিচ্ছি 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতের নাম যে বইটি, ওই বইটির নাম বিচিত্র ২১, বিচিত্র তার চারিত্র বৈশিষ্ট্য। বিচিত্র ২১, বিচিত্র তার চারিত্র বৈশিষ্ট্য। বইটির রচিতা নাম আহমদ রফিক। আপনারা যারা ২১ সম্পর্কে জানতে চান, ২১-এর চরিত্র সম্পর্কে জানতে চান, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, বইটির নাম জাদুকর রাজীব বসাকের জাদুর স্কুল। দর্শক, বুঝতে পারছেন এটি একটি জাদুর বই, আপনারা সংগ্রহ করতে পারেন। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটি লিখেছেন তানিয়া তাহমিনা। তানিয়া তাহমিনার লেখা এই বইটির নাম স্টিফেন হকিং, এক মেধাবী বিজ্ঞানীর বিস্ময়কর জীবন। বুঝতে পারছেন, বিজ্ঞানীর জীবন আপনারা জানতে পারবেন এই বইটি পড়লে বা এই বইটি সংগ্রহ করলে। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম নির্বাচিত নীতিছড়া কবিতা। নির্বাচিত নীতিছড়া কবিতা। দর্শক, কবিতা দিয়ে আমরা নীতি কথা বলি কিংবা কোট হিসেবে ব্যবহার করি, তাদের জন্য এই বইটি, অর্থাৎ আপনারা এই বইটি সংগ্রহ করলে সেভাবে এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম নির্বাচিত কিশোর পদ্য। নির্বাচিত কিশোর পদ্য। বইটির রচিতা নাম হাবিবুল্লাহ সিরাজি। দর্শক, কিশোরদের জন্য এই বইটি, তাদের কবিতার বই, তাদের পদ্যের বই। দর্শক, বই পরিচিতি এখানে শেষ করছি। চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘরের স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে, তার নাম জসিমউদ্দিন। জসিম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। জসিম ভাই, আমরা তো মেলার এই পর্যায়ে এসে জানতে চাইতেই পারি যে আপনাদের কী ধরনের বই বেশি গেল পাঠকের হাতে, কিংবা কী ধরনের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেশি? পাঠকের আগ্রহ আমরা যা পরিলক্ষিত হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের তো ব্যাংকিং সেক্টরে অর্থনীতির বই, পাশাপাশি কিছু রহস্য, থ্রিলার এবং সায়েন্স ফিকশন, এই ধরনের বইগুলো আগ্রহটা দর্শকদের বেশি, এবং পাশাপাশি উপন্যাস বইগুলো আমাদের চাচ্ছে বেশি আর কি। আপনাদের এখানে কিন্তু নানা রকম বই, বিশেষ করে অনুবাদ বই, বিদেশি সাহিত্যের বই ইত্যাদি ইত্যাদি। আপনার কি মনে হয় যে আমাদের অনুবাদের কেমন পাঠক আছে, বা বিদেশি সাহিত্যের? অনুবাদের পাঠক আছে প্রায়। অনেকে এসা অনুবাদের ভালো অনুবাদের বই খুঁজেন, বিশেষ করে যারা বিদেশি যে সমস্ত বই, যেগুলো বিখ্যাত বইগুলো, সেগুলোর অনুবাদ আছে কি না সেগুলো অনেকে চান, খুঁজেন, চাহিদা আছে। আর শিশুতোষ বই যদি বলি, আপনাদের সারা বছর ধরে যে বইমেলা করা, এই প্রক্রিয়াটা চালু আছে এবং চালু ছিল, কিন্তু যারা সেখান থেকে আপনাদের শিশুতোষ বই কেনে, যেসব ছাত্রছাত্রী, তারা কি বইমেলায় এসে আবার খোঁজ করে কিনা যে নতুন কি আসলো? জি হ্যাঁ, এইটা একটা মজার বিষয় যে আমরা তো সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলোতে মেলা করি, তো আমাদের মেলা এসে অনেকেই আমাদের সাথে পরিচিত হয়ে যায়, যে দেখে আলুঘর এই বই তো আমার কাছে আছে। পাশাপাশি নতুন আর কি বই আসছে ওইগুলোও তারা খুঁজে। তা আমরা আমাদের যে সমস্ত নতুন বই আসছে সেগুলি তাদের কাছে তখন তুলে ধরি যে এই বইগুলি নতুন সংগ্রহ করতে পারেন। আর যে বইগুলো হয়তো তাদের হাতে আগে গেছে, সেই বইগুলো যায় কিনা, কেন বলছি, একই বই একাধিকবার কেনে, হয় না এরকম যে নিজের জন্য কিনেছিল, এখন একটা কিনছে বা খুঁজছে উপহার দেওয়ার জন্য, এমন হয় কিনা? হ্যাঁ, অনেক বেশ কিছু বই আছে যেগুলি তারা একাধিক কপি সংগ্রহের জন্য, বা তাদের বন্ধু বান্ধব বা তাদের আত্মীয় স্বজনের জন্য চায়, অনেকে এসে খুঁজে। আমাদের যে সমস্ত বই মেলা থেকে তারা কিনেছে এই সমস্ত বই এসে আবার অনেকে খুঁজে। দর্শক, আমরা কথা বলছিলাম আলোঘরের একজন প্রতিনিধির সঙ্গে। আলোঘরের স্টল নাম্বার 167, 68, 69। আপনারা বইমেলায় আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন। দর্শক, বইমেলায় পাঠক আসেন, নানা শ্রেণীর পাঠকের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? ভালো আছি।
আপনার পরিচয়টা একটু জানবো, কি নাম? মন্ডল। কৃষ্ণা মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমরা বসিলা থেকে আসছি। বেশ খানিকটা দূর এইখান থেকে। কি করেন আপনি? আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ তার মানে বই পড়ার তো একটু সময় থাকে না? আমি সাধারণত বেশিরভাগ আমি ওই রান্নার ধরনের বই এগুলি কিনি, রূপচর্চা, রান্নার, গানের বই এই ধরনের কিনি। আচ্ছা, আপনার কি হয় উনি? বড় ছেলে। ভালো। ভালো আছে। কি নাম আপনার? আমার অর্ক মণ্ডল। অর্ক মণ্ডল। এই যে আম্মুর সঙ্গে বই মেলায় আসা, বই কিনে দিয়েছেন তিনি নাকি? চয়েস করতেছি, বাট হয়েছে এখন ঘুরে দেখতেছি যদি চয়েস আর হয় তাহলে সেই অনুযায়ী কিনবো। আচ্ছা, আপনার সঙ্গে আরেকটু কথা বলে শেষ করি। ছাত্র জীবন থেকে আসলে তো আমাদের বই পড়া শুরু হয়। ছাত্র জীবনটা কেমন ছিল আপনার? বই পড়ার অনেক সুন্দর, ওটা বললে আর বোঝানো যাবে না। দর্শক পাঠক বলছিলেন যে বই মেলায় না আসলে তাদের ভালো লাগে না। আমরা আশা করছি আপনারাও বই মেলায় আসবেন, আপনাদের ভালো লাগবে। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম ঘটোৎকচ। বইটির রচয়িতার নাম হরিশঙ্কর জলদাস। তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি? ভালোই, খুবই ভালো। স্যার, এই যে ঘটোৎকচ, প্রথমে আমরা নামটা উচ্চারণ করতে গিয়ে একটু সাধারণ নামের মতো মনে করি না, একটু কঠিন মনে হয়। স্যার, নামটা থেকে আসি। আচ্ছা, নাম হলো এটা মহাভারতের একটা চরিত্র। মহাভারতে তো দুটো সম্প্রদায় সবচেয়ে সাংঘর্ষিক অবস্থায় ছিল, এবং রামায়ণেও আর্য এবং অনার্য। আর্যরা সবসময় ভারতবর্ষ শাসন করেছে, শোষণ করেছে, রাজত্ব করেছে। আর অনার্য যারা, তারা ভারতবর্ষের কিন্তু আদি অধিবাসী। সে আদি অধিবাসীদেরকে কোণঠাসা করে আর্যরা কিন্তু এদের শাসন করেছে। অনার্যরা সেটা মেনে নেয়নি, কিন্তু তারা সমতল থেকে তাদেরকে বারবার পাহাড়ে, পার্বত্য অঞ্চলে ঠেলে দিয়েছে, দুর্গম জায়গায় ঠেলে দিয়েছে। ঘটোৎকচ সেরকম একটা অনার্য সম্প্রদায়ের একজন যুবরাজ। আমরা রাক্ষস বলি, রামায়ণে রাক্ষস বলেছে। রাক্ষসরা কিন্তু আসলে প্রকৃতপক্ষে মানুষ খেত না, এক একটা সম্প্রদায়ের নাম। আমরা যদি আমাদের বর্তমানে বাঙালি হিন্দুদের যে পদবি দেখি, সেখানে দেখবেন যে নাগ পদবি পাওয়া যায়। নাগ মানে সর্প, সিংহ পাওয়া যায়, ঢোল পাওয়া যায়, হাতি পাওয়া যায়। এগুলো কিন্তু একটা সম্প্রদায়ের নাম, এরা কিন্তু পশু শ্রেণীর মানুষ নয়। ঠিক এই ঘটোৎকচ ছিল মহাভারতের একটা চরিত্র, যার পিতা ছিল আর্য, ভীম। হস্তিনাপুরের যে ভবিষ্যৎ যে রাজা হবেন, যে পাণ্ডবরা, তাদেরই দ্বিতীয় ভাই ভীম। ভীমেরই ঔরসে একজন অনার্যার কণ্ঠে গর্ভে জন্মগ্রহণ করেছিল, কিন্তু প্রথম সন্তান, পাণ্ডব বংশধারার প্রথম সন্তান। কিন্তু রাজত্ব পাওয়ার যখন কথা আসলো, তখন কৃষ্ণ এবং পাণ্ডবদের অন্যান্যরা মিলে তাকে হত্যা করবার একটা প্রক্রিয়া করেছে অনৈতিকভাবে। স্যার, বই সম্পর্কে আমরা খুব বেশি আসলে জানাতে চাই না, কারণ লেখক যা বলার বলে দিয়েছেন, মলাটের মধ্যে আছে, এবং পাঠক সেটা গ্রহণ করলে বাসায় নিয়ে এমনিতেই জানতে পারবেন। স্যার, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, পাঠকদেরও ধন্যবাদ। যারা না কিনুন অন্তত ছুঁয়ে দেখুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘটোৎকচ হরিশঙ্কর জলদাসের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরোগ্য শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম পৌরাণিক নদী অভিধান। বইটির রচয়িতার নাম জ্যোতির্ময় সেন। তার সঙ্গে কথা বলছি। বইটি বেশ বড় বই, অন্যরকম বই। আপনার মুখ থেকে শুনবো বইটি সম্পর্কে। ধন্যবাদ। পৌরাণিক নদী অভিধান মানে সেই বৈদিক যুগ থেকে শুরু করে বেদে, পুরাণে, রামায়ণ, মহাভারত, এতে যত নদী আছে আমি আমার সাধ্যমতো খুঁজে এই নদীগুলোর অনেক গল্প আছে, সেই গল্পগুলো তুলে আনার চেষ্টা করেছি, এবং ভৌগোলিক বিবরণও অনেকটা দেওয়ার চেষ্টা করেছি। 750 মতো নদী আমি তুলে আনতে সক্ষম হয়েছি।
তো এর মধ্যে দেখা যায় যে এমন কিছু গল্প আছে, নদীর গল্প, যে দেখা যায় নদী দেবী, উনি মানুষের আহ্বানে নদী রূপে মর্তে আবির্ভূত হয়েছেন। আবার অনেকে অভিশপ্ত হয়ে নদী হয়েছেন। আবার নদী কখনো কখনো কারোর সাথে প্রেম করে সন্তানাদি উৎপন্ন করে আবার ফিরে গেছেন তার সেই আসল জায়গায়। এমন অনেক চমৎকার গল্প আছে, যেগুলো আমার মন গড়া না, এগুলো সবই পৌরাণিক আকুর গ্রন্থ থেকে সংগ্রহ করা। এই যে বিষয় বা বিষয়বস্তু আপনার বইয়ের, অন্যান্য বছরের বইগুলোর কথাও বলছি, একেবারে ভিন্ন। তো ভিন্ন বিষয় যখন হয় তখন সাধারণ গল্প উপন্যাসের যারা পাঠক, এই পাঠকের বাইরের একটা শ্রেণী আপনার বইয়ের পাঠক হয়ে ওঠেন। আপনি কি মনে করেন আপনার বইয়ের, এই যে কঠিন বইয়ের, কতটা কঠিন পাঠক আছে আমাদের, বা এই শ্রেণীটা কতটা বড়? প্রশ্নটাও একটু কঠিন আমার কাছে। আসলে বই প্রেমিক যারা, আমি মনে করি তারা সব ধরনের বই তারা পড়েন। তবে হ্যাঁ, কিছু আছেন যারা গবেষক, যারা বোদ্ধা পাঠক, তারা তাদের ব্যক্তিগত গবেষণার জন্য বই কেনেন। আর আমার এই বইগুলো আমার মনে হয় যে এমনি সাধারণ পাঠকও কেনেন, কারণ ওই যে বললাম যে এর মধ্যে অনেক গল্প আছে, এই গল্পগুলো শুনতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পৌরাণিক নদী অভিধান জ্যোতির্ময় সেনের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম মানুষ অপেক্ষা জানে। বইটির রচয়িতার নাম তপন বাগচি। তার সঙ্গে কথা বলবো। দাদা, কেমন আছেন? আছি, ভালো আছি। মেলার মধ্যে প্রতি বছরই ভালো থাকি। মানুষ অপেক্ষা জানে মানে একেবারে মনে হয় আমাদের জানা কথা, শোনা কথা, চেনা কথা, কিন্তু বইটার প্রচ্ছদ দেখে আবার মনে হচ্ছে যে একটু কঠিন কিছু, বিজ্ঞানের মতো। আসলে কি ব্যাপারটা এখানে আছে? এটি আসলে কবিতার বই। এই অবরুদ্ধ সময়ে, বিশেষ করে গত বছর দেড়েক ধরে আমার কেন যেন মনে হয়েছে যে মানুষ একটু হলেও এই মব কালচার থেকে দূরে আসবে, অন্তত আইন শৃঙ্খলা ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার ফিরে আসবে, যে দলই হোক। মানুষ তার জন্য অপেক্ষা করেছিল, উদ্গ্রীব হয়েছিল। সেই চেতনাকে ধারণ করে আমার লেখা 40টি কবিতার এই সংকলন মানুষ অপেক্ষা জানে। এবং একটা জিনিস আমি কবিতায় আপোষ করি না, ছন্দের ক্ষেত্রে, অলংকারের ক্ষেত্রে, মাত্রার ক্ষেত্রে। অর্থাৎ আমার বাংলা কবিতার যে হাজার বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে লালন করেই সমসাময়িক বিষয়গুলো আমি অঙ্গীকার করতে চাই। সেটি এই বইয়ের ভিতরে চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে। এবং মজার ব্যাপারে এই প্রত্যেকটি কবিতাই, এর ভিতর কবিতাই আমাদের জাতীয় পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের পত্রিকায় প্রকাশিত। যেমন ভারতের দিবারাত্রির কাব্যে একগুচ্ছ, আমাদের প্রথম আলোতে একগুচ্ছ, প্রথম আলোতে দীর্ঘ কবিতা, তারপরে অচিন্ত চয়ন সম্পাদিত পত্রিকায় 7টি কবিতা, সবই আমাদের জাতীয় পত্রিকায় প্রকাশিত। সেই সময়, ওই অবরুদ্ধ সময় নিজেকে অপেক্ষার ক্লান্তি দূর করার জন্য এই কবিতাগুলো লিখেছিলাম। লেখার পরে ওরকম একটা, এবং বইটি বেরিয়েছে এমন সময় যখন আমরা একটা নতুন গণতান্ত্রিক সরকারের সময়ে এখন যাপন করছি। সেই সময় এটি একটা আনন্দের ব্যাপার আমার জন্য। অনেক ধন্যবাদ দাদা। আসলে বইয়ের কথা বললে আপনার প্রচুর বই, সবগুলো নিয়ে হয়তো কথা বলা যাবে না, কিন্তু আপনাকে আমরা পেয়েছি, আপনার সঙ্গে কথা বলেছে। ভালো থাকবেন আপনি, আরও অনেক লেখা, শুভকামনা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, মানুষ অপেক্ষা জানে তপন বাগচির লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম যত সামান্য। বইটির রচয়িতার নাম আহমদ মুস্তফা কামাল। ভাই, কেমন আছেন? ভালো। বই নিয়ে কখনো কথা হয়নি আপনার সঙ্গে। আমরা অনেক দিন ধরেই অনুষ্ঠান করি, কিন্তু আপনাকে কখনো পাইনি সেইভাবে বই সহ। আজকে পেয়ে গেছি, একটু জানবো বইটার সম্পর্কে। যদিও একটা সাবটাইটেল লেখা আছে যত সামান্যের আগেই, সেটা আমরা পড়ছি না, আপনার মুখ থেকে শুনছি। হ্যাঁ, সাবটাইটেলটা আছে এরকম যে জীবন ও জগৎ নিয়ে মরমী ও দার্শনিক চিন্তার যত সামান্য, এটা হচ্ছে পূর্ণনামা। তো আমাদের তো জীবন নিয়ে, কিংবা এই পৃথিবী, কিংবা এই মহাবিশ্ব নিয়ে অনেক রকমের চিন্তা থাকে। সেটা দার্শনিক চিন্তা থাকে, মরমী চিন্তা থাকে, আমরা বুঝতে চাই নানাভাবে। তো এই বইটার মধ্যে এরকম লেখাগুলো আছে, যে লেখাগুলোতে এই অনুসন্ধানটা আছে। সেখানে যেমন আমাদের দেশে একজন কৃষক কীভাবে চিন্তা করেন সেটা যেমন আছে, তেমনি এখনকার পৃথিবীতে কিংবা আগের
কোনো একটা সময় কোনো একজন বড় দার্শনিক কিংবা বড় একজন বিজ্ঞানী তিনি কীভাবে চিন্তা করতেন সেটাও আছে। কিংবা আমাদের যারা নবী পয়গম্বর হিসেবে আমরা তাদের চিন্তার প্যাটার্নটা কেমন ছিল, সহজ পথ বলতে কী বোঝায়, তারা কীভাবে এটাকে বোঝাতে চেয়েছেন, এই সমস্ত নানান বিষয় নিয়ে আছে। তো এটা আমাদের দৈনন্দিন জীবনকে যেমন জীবনের নানান বিষয় যেমন আছে, তেমনি বিশ্ব সম্বন্ধে, জীবন সম্বন্ধে, জগৎ সম্বন্ধে আমাদের যে সমস্ত প্রশ্নের উদ্ভব হয় মনের ভেতরে, আমরা অনেক সময় বলতে পারি না, আমরা যে সমস্ত চিন্তা করি এটা এই জীবনে মানে কি, উদ্দেশ্য কি, তাৎপর্য কি, এই সমস্ত কিছু, সে সমস্ত নিয়ে এই লেখাগুলো আছে। আমরা যত সামান্য নিয়ে কথা বলতে গিয়ে হয়তো এর বাইরের কিছু কথা বলা হয়ে গেছে। ভালো থাকবেন আপনি, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। দর্শক, যত সামান্য আহমদ মোস্তফা কামালের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছে আলোকের প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোকের প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে। দর্শক, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক, পাঠকের সঙ্গে কথা বলবো, তাদের পছন্দের কথা জানবো কি বই কিনলেন অথবা কিনবেন। কি নাম আপনার? আমার নাম অর্থী মণ্ডল। অর্থী মণ্ডল। বইমেলায় তো বইয়ের জন্য আমরা আসি, কিন্তু হাত কিন্তু খালি, বই দেখা যাচ্ছে না। বই কি এখনো পছন্দ করা হয়নি? বইয়ের কথা ভাবছি কি কিনবো, কিন্তু কিছু কিছু বই ভেবেছি কি কিনবো। যেমন রবীন্দ্রনাথের কিছু বই দেখেছি, যেমন শেষের কবিতা, তারপরে আরও মোহাম্মদ সাহেব, তুমি নেই কিন্তু তবু প্রেম আছে, তারপর আরও কিছু কিছু এমন আরও অনেক বই দেখেছি আমার, যেগুলো ভালো লেগেছে, এগুলো কিনবো। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে প্রতি বছর বইমেলায় আসেন, তিনি বইয়ের জন্য আসেন। আপনিও বইমেলায় আসবেন, প্রতিকূল অবস্থার মধ্যেও আসবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান মায়ান প্রকাশনীর স্টলের সামনে, আর কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মাহমুদুল হাসান মামুনের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো। মামুন, আমরা স্টল দেখে বুঝতে পারি যে একবারে বলতে গেলে শুরু থেকে শুরু করা, হয়তো কয়েক বছরের বয়স মাত্র প্রকাশনা প্রতিষ্ঠানের, কিন্তু স্বপ্নটা অনেক বড়। কয় বছর হলো? আমার 3 বছর হলো। 3 বছর কিন্তু আমরা দেখলাম যে নানা রকম বই আছে। 3 বছরে যখন এতগুলি বই প্রকাশ করা হয়, তার মানে একটা বয়সের পরে, মানে প্রকাশনীর যখন একটা বয়স হবে, তখন আমরা আরও নানা রকম বই পাবো। এখন পর্যন্ত কি ধরনের বইকে প্রাধান্য দেওয়া হয়েছে? আমি আসলে মূলত দিচ্ছি আর কি গল্প, উপন্যাস আর গবেষণাধর্মীর উপরে আর কি। আর পাঠক আসলে প্রকাশনা শিল্পের সাথে যেহেতু জড়িত, মানুষ এক এক সময় এক এক রকম পাঠক আসে আর কি, তাদের চাহিদা অনুযায়ী, যে পাঠকের চাহিদা অনুযায়ী ওই রকম যেটা, ওইটাই আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, আমরা মাহমুদুল হাসান মামুনের সঙ্গে কথা বলছিলাম, মায়ান প্রকাশনীর প্রকাশক। তিনি বলছিলেন তার স্বপ্ন সম্পর্কে, বলছিলেন তার প্রকাশনা সম্পর্কে। আমরা আশা করি যারা নতুন প্রকাশনী আছেন তারা তাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারবেন তাদের মানসম্পন্ন বই দিয়ে। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান প্রিয় বাংলার স্টলে, আর কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক SM জসিম বইয়ের সঙ্গে। জসিম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, কেমন আছেন? ভালো আছি। বইমেলার এই দিকটা, অর্থাৎ একটা পাশে যখন স্টল পড়ে তখন আমরা প্রকাশকদের হতাশ হতে দেখি। এখন পর্যন্ত কতটা হতাশ হওয়ার মতো ঘটনা ঘটেছে? হ্যাঁ, এবারের বইমেলা তো ওভারঅল হতাশের বইমেলাই এটা। তবে এক পাশে পড়া সেটা খুব একটা সমস্যা না, যদি হয়তোবা কিছুটা হয়তোবা প্রভাব ফেলে, কিন্তু আহামরি প্রভাব যে ফেলে তা না। কারণ হলো গিয়ে ধরেন একটা প্রকাশনীর নির্দিষ্ট কিছু পাঠক আছে, নির্দিষ্ট কিছু লেখক আছে, তো আমাদের প্রকাশিত বই যদি নিতে হয় তাহলে তো আমাদের স্টল যেই প্রান্তেই থাকুক সেইখানেই আসতে হবে। তো পাঠক যখন আমাদের নিজস্ব পাঠক যারা আছে তারা অবশ্যই এখান থেকেই বই নেবে, সেটা যত ভিতরে হোক বা যত এক সাইডেই হোক। আর হয়তো বা এমনিতে ওই মানে মেলার মাঠে যারা হেঁটে হেঁটে কিনে সেই ধরনের কাস্টমার হয়তো বা কিছুটা কম হতে পারে, হয় সাধারণত। আপনার স্টলে দেখছি বিখ্যাত মানুষজনের ছবি, আবুল হায়াত, মুস্তাফা জামান আব্বাসি,
হানিফ সংকেত, আহসান কবির, তাদের বই এসেছে বলে তাদের ছবি ঝোলানো। তাদের টানে যে পাঠকগুলো আসেন তারা তো নিশ্চয়ই আপনাকে খুঁজে নেন বা আপনার প্রকাশনীকে খুঁজে নেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। ধরেন আমাদের এখান থেকে বিখ্যাত অনেক জনের বই বের হয়েছে, আপনি যাদের নাম বললেন, বা এর বাইরেও আরও অনেকজন আছে, সবারই বই এখান থেকে বের হয়েছে। মোটামুটি বাংলাদেশের অনেকজনের বই বের হয়েছে। তো এদের বইগুলা, এদের যারা পাঠক আছে তারা তো অবশ্যই এখানে এসে বই কিনে। এর বাইরেও নতুন যারা আছে তাদেরও কিছু কিছু আলাদা পাঠক আছে অবশ্যই, মানে প্রত্যেকেরই আসলে পাঠক বেশ তো আলাদা। তো বিভিন্ন লেখকের বিভিন্ন পাঠক স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠানে এসে জমায়েত হয় এবং কি এখান থেকে বই কিনে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য, আপনার প্রকাশনীর জন্য আমি অবশ্য দেখছিলাম আপনার কথার ফাঁকে ফাঁকে যে কত রকমের বই। তো আমরা পাঠকদের বলবো আপনারা অবশ্যই এই প্রকাশনী প্রিয় বাংলায় আসবেন আর আপনার প্রিয় বইটি কিনে নিয়ে যাবেন। আর সেই আহ্বানই জানাচ্ছিলেন জসিম ভুঁইয়া। তাই আশা করব যে কয়টা দিন বইমেলার আছে এখনও, সেই কয়টা দিন আপনাদের পদচারণায় মুখরিত হবে এই অমর একুশে বইমেলা। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম আলোঘর প্রকাশনের নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন আলোঘর প্রকাশনের নিবেদিত বইমেলা প্রতিদিন। দর্শক, অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায় আর পুনঃপ্রচার হয় রাত 12:30টায়। উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচর। সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।